কলকাতার রাস্তায় যেন বলিউডি ফিল্মের দৃশ্য। রাজস্থানে ব্যবসায়ীকে খুনে অভিযুক্তরা লুকিয়েছিল কলকাতায়। সল্টলেকের রাস্তায় তাদের ধাওয়া করে গ্রেফতার করলো পুলিশ। এখনো ফেরার এক। এই যে দরজা, সেই দরজা ভেঙেই কিন্তু ছাদে পৌঁছে যায় ওই খনি। এই এম বিল্ডিং থেকে সরাসরি এল বিল্ডিং এ চলে যায় ওই খনি। এল বিল্ডিং এর যে কার্নিশ, সেই কার্নিশ থেকেই তাকে দেখতে পান অন্য বাসিন্দারা। এ যেন কোনো বলিউডি সিনেমার দৃশ্য। কলকাতার রাস্তায় অপরাধীকে ধাওয়া করছে পুলিশ। আবাসনে ঢুকে পড়ছে অপরাধী, ছাদ ডিঙিয়ে কার্নিশে লাফ দিয়ে চম্পট। গতিতে পাল্লা দিচ্ছে পুলিশও। শেষমেশ পাকড়াও অপরাধীরা। বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে সল্টলেকে। 7ই অক্টোবর রাজস্থানের একটি জিমে ব্যবসায়ীকে গুলি করে খুন করে আততায়ীরা। অভিযুক্ত 4 শর্ট শুটার গা ঢাকা দেয় কলকাতায়। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ফিল্মি কায়দায় কাদাপাড়ায় হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করে 2 অভিযুক্ত গণপত গুর্জর এবং মহেশ গুর্জরকে। বাকি 2 অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। তাদের ধাওয়া করে পুলিশ। এর পরের অংশ একেবারে সিনেমার মতো। পুলিশের তাড়া খেয়ে ধর্মেন্দ্র গুর্জর নামে এক অভিযুক্ত সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। সিঁড়ি দিয়ে উঠে ঢুকে পড়ে একটি ফ্ল্যাটে। ঠিক এই এন্ট্রান্স থেকে একা একাই ঢুকে আসেন এবং আসার পরে এই ঘর হয়ে পাশের যে ঘর রয়েছে সেই ঘরের নির্দ্বিধায় চলে যায় ওই দুষ্কৃতী। মেন এন্ট্রান্সের সামনে দিয়ে উনি একটা খুলের ভিতরে ঢুকে পড়েন। আমি এই দরজাটার আওয়াজ পাই, চোরা হ্যাঁ বলতে বলতে সামনে চলে আসেন। এবার আমি উনি বেসিক্যালি আমার চেয়েও মানে বেশ খানিকটা লম্বা এবং বেশ স্টাউট। ওনাকে দেখে খুব ভালো লাগে না। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বলি আপনি বেরিয়ে যান। বেরিয়েতে যেই চোর বলে চিৎকার করি, উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি ধরে ছাদের দিকে উঠে যায়। ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায় রাজস্থানের এই দুষ্কৃতী। লাথি মেরে ভেঙে ফেলে ছাদের দরজা। দরজাটা ভাঙা ছিল, কারণ দরজাটা ভাঙা থাকে না, দরজায় একটা তালা মারা থাকে। না, পুরো দরজাটা আপনার ওই কবজা থেকে ভেঙে ফেলেছে, একটা পাল্লা ঝুলছে। এরপর এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে, তারপর ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে রাস্তায়। এই রাস্তা হয়ে কিন্তু গতকাল রাতে ব্যবহার করে ওই খনি, এই রাস্তা ব্যবহার করে এবং এই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ কার্যত চলে যায়। এত কিছু করেও অবশ্য শেষ রক্ষা হয়নি। ধর্মেন্দ্র গুর্জর নামে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাফ দিয়ে পড়লো। তা আমি এসে বলছি, ও দাদা লাফ দিলে কেন? তা কোনো কথা বললো না আমার সাথে, মানে শুধু চোরের মতন ফালু ফুলুক করছে। রাজস্থান থেকে পুলিশের টিম এসেছে ধৃতদের নিয়ে যেতে। इसी के साथ साथ जो ये 4 आरोपी है जो अभी फरार है, चारों ही आरोपी 25,000 का इनाम घोषित किया जा चुका है। রাজস্থানে ব্যবসায়ীকে খুনের নেপথ্যে রয়েছে গোদারা গ্যাং। এই ঘটনায় সেই গ্যাংয়ের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অনুপ চক্রবর্তী এবং প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। পিংলায় কবর থেকে তুলে ময়না তদন্ত। মৃত্যুর 5 মাস পর কবর থেকে তোলা হলো দেহ। আদালতের নির্দেশে সমাধিস্থ দেহ উদ্ধার। পূর্ব মেদিনীপুরের পিংলার সুদছড়া গ্রামের ঘটনা। মৃত্যুর কারণ নিয়ে বৃদ্ধার 2 ছেলের দ্বন্দ্ব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়, বিস্তারিত বলবে দিগ্বিজয়। ঘটনা হচ্ছে গত 5ই মার্চ 2025 পিংলার সুদছড়া এলাকায় এক বৃদ্ধার মৃত্যু হয় এবং তার 2 ছেলে রয়েছে। কাজী সূত্রে বড় ছেলে বাইরেই থাকতো, ছোট ছেলে কিন্তু তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করেছিল এবং একটি খালের ধারে তার সমাধিস্থ করা হয়েছিল। এবং তারপরে বড় ছেলের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কোর্টের দ্বারস্থ হয়
এবং সেখানে অভিযোগ করে যে মাকে মারা হয়েছে বা অন্য কোনোভাবে মারা গিয়েছে তার কারণ জানার জন্য কিন্তু কোর্টের দ্বারস্থ হয় এবং সেখান থেকেই কোর্টের রায় আসে যে যেখানে মৃতদেহ রাখা হয়েছে মাটির নিচে সেখানে তুলে তার ময়নাতদন্ত করা হবে, ফরেনসিক রিপোর্ট করা হবে। কারণ মায়ের মৃত্যু নিয়ে যে দুই ভাইয়ের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরেই কিন্তু কোর্টের রায় এসেছে এবং গতকাল পিংলা থানার পুলিশ সেচ দপ্তরের লোকজন থেকে মৃতদেহ উদ্ধার করে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। ধন্যবাদ দিগ্বিজয়। ওখানে যে মারা গেছে আমাকে কিছু জানাই, বাড়িতেই থাকতে। তারপরে যখন মারা গেল জানতে পারলাম না, ওদের বাড়িতে লোকজন আসছে, কেবিন আসছে, তখন আমি গ্রামের লোককে সবাইকে ডাকতে গেছি। তো ডাকতে যেতে এসে বলছে যে কোর্ট থেকে অর্ডার আছে, এখানে কেউ গ্রামবাসী যেন না ঝামেলা করে, তাহলে থানা থেকে পুলিশ এসে তুলে নিয়ে যায়। আমি চাইছি এটার সত্যটা জানতে, কীভাবে মারা গেছে এইটুকু আমি জানতে। 2-3 মাস পরে পিংলা থানার বড়বাবু আমাদেরকে ফোন করে, বলছে তোমার মাকে তোমরা নাকি মার্ডার করেছো। বলছে কি এখন কি মেয়ের কোর্টের অর্ডার, ডেড বডি তুলতে হবে। আমারই জায়গা থেকে তুলে নিয়ে গেল। ওইখানে কবর দেওয়া ছিল আমারই জমির সাইডে পোস্টমর্টমের জন্য। দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, তিনি নাকি সরকারি খাতায় মৃত, তাই পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা। অভিযোগ পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে জানিয়েও লাভ হয়নি। চরম বিপাকে বানারহাটের সম্পারায়। জলপাইগুড়ির বানারহাটের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা শম্পা রায় দিব্যি কাজকর্ম করে বেড়াচ্ছেন, অথচ সরকারি খাতায় এই শম্পাই নাকি মৃত, তাই সরকারি সুযোগ সুবিধাও পাচ্ছেন না। অভিযোগ, মে মাস থেকে শম্পার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা, মিলছে না রেশনও। খোঁজ নিয়ে শম্পা জানতে পারেন সরকারি খাতায় তিনি নাকি মৃত, তাই বাতিল হয়ে গিয়েছে রেশন কার্ড এবং আধার কার্ড, লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকছে না। শম্পার দাবি, পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে জানিয়েও লাভ হয়নি। 6 মাস ধরে এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে ঘুরতে হয়রানির এক শেষ। আমার শ্বশুর মারা গেছে, ওই জায়গায় আমার আধার কার্ডের নাম্বার বসিয়ে দিছি। আমি লক্ষ্মী ভান্ডারও পাই না, রেশনও পাই না। এখন আমি জানি না, 6 মাস আগে এখন জানি বলে আমি মৃত। আমি তো জীবিত লোকটা, আর ভোটও আমি দেই। সরকার তো প্রত্যেকটা লোকের জন্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু এক শ্রেণীর প্রশাসনিক আধিকারিকের খামখেয়ালিপনা এবং গাফিলতির জন্য আজকে এই ধরনের সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। আমি আমার প্রধান ম্যাডামকেও বিষয়টা জানালাম, এবার আমি আমার সুপিরিয়র যে আছে বিডিও সাহেব, তেনাদেরও আমি বিষয়টা জানাবো। জানার পর বাড়িতে স্টাফ পাঠিয়েছিলাম, পরে অ্যাপ্লিকেশন নিয়ে সেটা আমার জেলাতে আমি পাঠিয়েছিলাম। অলরেডি মনে হয় সেটা জেলা থেকে লক্ষ্মীর ভান্ডারটা ওনার করে দিয়েছে, মানে কারেকশনটা করে দিয়েছে। ওনার আধার কার্ডটা হয়তো দিয়েছেন, তো কারেকশন করে দিয়েছে, হয়তো এটা অ্যাপ্রুভাল একটু সময় লাগছে, সেটা আমি দেখে নিচ্ছি। এবার একটু পুজোর খবরের দিকেও নজর রাখা যাক। পুরুলিয়া শহরে নাক কাটা কালী, 200 বছরের পুরনো পুজো, আর এই পুজো ঘিরে অনেক গল্প। পুরুলিয়া শহরের চিরাবাড়ি, এখানে রয়েছে 200 বছরের পুরনো নাককাটা কালীর মন্দির। চিরাবাড়ি একসময় ছিল জঙ্গলে ঘেরা, শুনশান। কথিত আছে ডাকাতদের উপদ্রব থেকে বাঁচতে কালী পুজো শুরু করেন স্থানীয়রা। একটি শিলায় মাতৃ প্রতিমার রূপ দিয়ে পুজো শুরু হয়। শোনা যায় ডাকাত দল এই প্রতিমার নাক কেটে দেয়, তারপরেই নাকি ডাকাত দলের সদস্যদের মৃত্যু হয়। তখন ওই রাগে এসে নিয়ে আর নাক টাক কেটে দিয়েছে আপনার চোরেরা। অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে আপনার অঙ্গগুলোকে কেটে দিয়েছে আপনার, আর নাকটাকে একদম ছুলে দিয়েছে। যখন নাকটা কেটে দিলে না, তখন এনার নাম হলো নাক কাটা কালী। যদি একান্ত মনে তারা মানসিক করে থাকে আর কি, তাহলে তার মনের বাসনা নিশ্চয়ই মা পূরণ করে। দুশো বছরের পুরনো মূর্তি, সারা বছর পুজো হয়। দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজো জমজমাট। মায়ের মূর্তি আলাদা আছে, জিভ আলাদা আছে, হাত আছে, পা আছে, সব এখানে। আর মা এখানে খুব জাগ্রত, মানে অনেক অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল,
নিউজ 18 বাংলা। মারাঠাদের আক্রমণ অলৌকিক গল্প, 400 বছরের অটুট বিশ্বাস। সোনামুখীতে প্রাচীন কালী কথা, রানীর বাজারে মাইতো কালীর গল্প। বাঁকুড়ার সোনামুখী, এখানে মাইতো কালীর গল্প। মাতৃ প্রতিমায় সোনার জীব। সোনামুখীর রানীর বাজার এলাকায় মাইতো কালী মন্দির। এই মন্দির জুড়ে বর্গী হানার ইতিহাস। রানীর বাজারের এই কালী মন্দির প্রায় 400 বছরের পুরনো। কথিত আছে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতের উচ্চারণে মা কালীর নাম হয় মাইতো কালী। বৃদ্ধ পুরোহিত মশাই মায়ের সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে প্রণাম করে উঠতে গেলেন, তখন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার খড়গ নিয়ে তাকে কাটতে যায়, কিন্তু কোনো একটা দৈবিক শক্তির ফলে তার খাড়া আটকে যায় এবং তৎক্ষণাৎ তিনি অন্ধ হন। তখন সেই বৃদ্ধ পুরোহিত মায়ের ঘটের জল তার সর্বাঙ্গে ছড়িয়ে দেয়। তখন সেই মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার দৃষ্টিশক্তি ফিরে পায়। তাকে জিজ্ঞাসা করে যে এখানে কে আছে। যেহেতু মারাঠা, তাই বলে মা কালী, মানে মাই তো কালী হ্যাঁ, হিন্দি ভাষী। তখন থেকেই মায়ের নাম মাইতো কালী। দীপান্বিতা অমাবস্যায় সড়ম্বরে কালী পুজো হয়। প্রতি বছর পুজোর দিন আগের বছরের ঘট বিসর্জনের রীতি রয়েছে। 9 রকমের ভাজা, তার সঙ্গে খিচুড়ি, পায়েস, পরমান্ন, তারপরে মিষ্টি তো থাকেই। আমাদের 5 দিন ধরে পুজো চলে। প্রত্যেক দিনই পরমান্ন হয়, আর প্রথম দিন হয় অষ্টমঙ্গলার দিনে ঠিক সেম ভোগ। হাজার হাজার লোকের সমাগম হয় ভক্তের। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।